দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে এবং এ নিয়ে আজ সারাদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তাদের মধ্যে বৈঠক আলোচনা হয়েছে এবং সেটি চলছেও। এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার এবং আমাদের সাথে আজকে তিনজন প্রধান যে সমন্বয়করা রয়েছেন তাদের মধ্যে অন্যতম তিনজন সমন্বয়ক রয়েছে, তাদের সাথে কথা বলবো এবং আলাপ করব কেমন হতে পারে অন্তর্বর্তী যে সরকার গঠন করা হচ্ছে সেটি। আমরা শুরুতেই আহনাদ মাসুদ আপনার কাছে যেতে চাই, যে একটু জানতে চাই যে আপনাদের মধ্যে যে আলোচনা চলছে যদি একটু জানানো যায় যে রূপকল্পটা আসলে কেমন হতে পারে সামনে। আসলে হচ্ছে বাংলাদেশের মানুষ আপনার তরুণদের উপর বিশ্বাস রেখেছে। বাংলাদেশের মানুষ প্রায় 16টা বছর ফ্যাসিস্টের শাসনে হচ্ছে তারা দুঃশাসিত হয়েছে, তারা হচ্ছে নির্যাতিত হয়েছে, কিন্তু তারা তেমন কোনো ভরসার জায়গা পায়নি যাদের নেতৃত্বে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে। বাংলাদেশের মানুষের বারবার ভরসার জায়গা যখন সব জায়গায় ভ্যাকিউম তৈরি হয় তখন বারবার সেই জায়গায় এসে ছাত্ররা হাজির হয়। যেমন 1952 সালে, 66 সালে, 69 সালে, এমনকি 71 সালে মুক্তিযুদ্ধে, এরপরে 90-এর গণ অভ্যুত্থানে, 2007-08 সেনা শাসনের বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে যখন বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয় তখন সেখানে ছাত্রদের নেতৃত্বকে গ্রহণ করে বাংলাদেশের মানুষ অভ্যুত্থানে অংশগ্রহণ করে। তো বাংলাদেশে এখন যেটা হয়েছে সেটা একটা গণবিদ্রোহ হয়েছে। আসলে আপনার স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের একটা আশা থাকে, হোপ থাকে যে হচ্ছে স্বৈরাচারকে ক্ষমতা থেকে সরানো সম্ভব, কিন্তু ফ্যাসিস্ট শাসন এমনভাবে গড়া হয় যে হচ্ছে এমনভাবে মানুষের মনে ফ্যাসিজম জাস্ট হচ্ছে একটা শাসন ব্যবস্থা না, এটা মানুষের ব্যক্তির মস্তিষ্কেও এই ফ্যাসিজমটা আঘাত করে। ওই ব্যক্তির মস্তিষ্কে এমন একটা ভীতি ঢুকিয়ে দেওয়া হয় যে হচ্ছে তুমি যদি আমার ক্ষমতার ক্ষেত্রে প্রশ্ন তোলো বা তোমার কোনো কর্মকাণ্ড যদি আমার দুঃশাসন, আমার ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েমের যেই এখানে যদি হুমকি হতে পারে বলে আমি মনে করি ন্যূনতম, তাহলে আমি তোমাকে গুম করে দিব, তোমাকে আমি হত্যা করব, তোমার পিতামাতাকে হত্যা করব, তোমার ফ্যামিলিকে কোনো জব দিব না। এইরকম একটা মেন্টালিটি তৈরি করে দেওয়া হয়, যার ফলে এদেশের মানুষ একটা মানুষ একটা ফ্যাসিজমের আন্ডারে যেই একটা শাসন ব্যবস্থা থাকে ওখানে মানুষ একটা আতঙ্কে থাকে যে কী থেকে কি হয়ে যায়, আমি যদি কিছু বলতে যাই তাহলে সমস্যা। এই জন্য মানুষ হচ্ছে এই ফ্যাসিজমটা এমন যে হচ্ছে মানুষ ফেসবুকে একটা লাইক দিতেও ভাবতে হয়, এই লাইক দেওয়ার পরে তার কি কোনো একটা পরিণত হতে পারে সরকারের বিরুদ্ধে পোস্ট হলে, একটা লাভ রিয়েক্ট দিতে গেলে ভাবতে হয়, একটা রিয়েক্ট দিলে ভাবতে হয়। ফ্যাসিজমটা এমনভাবে মানুষকে মেন্টালি টর্চার করে, জাস্ট হচ্ছে এটা না। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ হচ্ছে রাস্তায় নামতে পারে নাই, বারবার শত শত মানুষকে বারবার হত্যা করেছে। 2012-তে হত্যা করা হয়েছে, 13-তে হত্যা করা হয়েছে, 2018-তেও হত্যা করা হয়েছে, 2023-এর নির্বাচনের আগেও, 24-এর নির্বাচনের আগের আন্দোলনগুলোতেও হত্যা করা হয়েছে। মানুষের কোনো অধিকার নেই, আপনি যাকে ইচ্ছা তাকে হত্যা করবে। এই ফ্যাসিজমটা সেভাবেই টিকে থাকতে চেয়েছিল। আমি যদি একটা উদাহরণ দিতে চাই, ক্যামেরার সামনে আবু সাইদকে একটা পুলিশ কনস্টেবল গুলি করেছে এবং গুলি করার পরে এটা সবাই দেখছে যে পুলিশই গুলি করেছে, কিন্তু মামলাটা দেওয়ার সময় প্রথম যে মামলাটা দেওয়া হয় সেখানে প্রায় 1000 স্টুডেন্টকে আসামি করা হয় এবং বলা হয় যে আবু সাইদ গুলিতে না আপনার ইট পাটকেলের আঘাতে মৃত্যুবরণ করেছে এবং এটা করেছে হচ্ছে তার সহপাঠীরা, তার সহযোদ্ধারা। সেটি দেখেছি এবং মুক্তি পেয়েছে। এরপর আপনারা কেমন সমাজ ব্যবস্থা কিংবা কেমন আমি একটা ব্যাকগ্রাউন্ড টেনে আমি কথাটা বলতে চাচ্ছি যে হচ্ছে এই ফ্যাসিজমে তখন হচ্ছে তারা একটা কনস্টেবল হচ্ছে, যদি একটা কনস্টেবলকে আমি যদি বহিষ্কার করে পরে সে আবার গুলি চালাতে চাইবে না অন্য কনস্টেবলরা, একটা মানুষের জীবনের সাথে তার কনস্টেবল একটা চাকরি একটা কনস্টেবলকে টিকিয়ে রাখে একটা বেশি হয়ে গেছে। সেই জায়গা থেকে মানুষ যে সাহস দেখিয়েছে, এই দেশের মানুষ ছাত্র জনতা রাস্তায় নেমে একসাথে 300 লাশ পড়ার পরও, 300 মানুষকে শহীদ করার পরও মানুষ তার চাইতে আরও বেশি গণহারে রাস্তায় নেমেছে, মানুষ সাহসী হয়ে উঠেছে এবং মানুষ ছাত্র জনতার উপর ভরসা রেখেছে। আর আমরা মনে করি ছাত্র জনতার হাতে যদি দেশ থাকে, ছাত্ররা যদি হচ্ছে এই দেশের রূপকল্প ঠিক করে, এই দেশের শাসন ব্যবস্থা কেমন হবে সেটা ঠিক করে, তাহলে আমার মনে হয় আর ভবিষ্যতে শেখ হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট জন্মাবে না, এরশাদের মতো কোনো স্বৈরশাসক জন্মাবে না, যেখানে সর্বজন গ্রহণযোগ্য এই ইন্টারিম একটা গভর্নমেন্ট হবে। আসলে বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর উপর আস্থা হারাইছে, না হয় এটা সকল রাজনৈতিক দলের একটা সমন্বয়ে একটা জাতীয় সরকার হতে পারতো, কিন্তু আমরা যখন আলোচনায় গেছি তখন রাজনৈতিক দলগুলোর নিজেদের উপরও সেই বিশ্বাসটা রাখতে পারছে না। তারা হচ্ছে
মানে নিজেদের উপর বিশ্বাস নেই যে আমরা জাতীয় সরকার করে এটা কন্টিনিউ করতে পারবো, তারপর আমাদেরকে ইন্টেরিয়াম গভর্নমেন্টে যেতে হচ্ছে। মানে হচ্ছে একটা এমন লোকগুলোকে আমরা চেয়েছি এখানে যারা হবে হচ্ছে সকলের কাছে গ্রহণযোগ্য, সবাই অ্যাকসেপ্ট করবে, এবং তারা একটা নির্দিষ্ট সময় ক্ষমতায় থেকে, মানে একটা স্বল্প সময় ক্ষমতায় থেকে রাষ্ট্রের যেই মানে হচ্ছে পছন্দ রয়েছে। আপনারা স্বল্প সময়টা কেমন, কতটা? স্বল্প সময় এটা 1 বছর থেকে মিনিমাম 1 বছর, 1 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে, যদি প্রয়োজন হয় সেটা 2 বছর পর্যন্ত হতে পারে। মানে আপনাদের চাওয়া হচ্ছে সর্বোচ্চ 2 বছর, সর্বনিম্ন 1 বছর এবং সর্বোচ্চ 2 বছর, এর মধ্যেই আমরা চাচ্ছি হচ্ছে বাংলাদেশে মানে একটা সংস্কার হোক। বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে বিচার ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে ধ্বংস করা হয়েছে, এবং হচ্ছে আপনার যেভাবে গুম খুনের গড়ে উঠেছে, যেভাবে প্রতিপক্ষকে নিঃশেষ করার যেই দম্ভ, যে রাজনৈতিক দলগুলো বারবার সেই 90-এর পর থেকে, মূলত স্বাধীনতার পর থেকে তারা দেখিয়ে আসছে, এটা বন্ধ হোক। আর এই কালচার বন্ধ করার জন্য একটা নির্দিষ্ট সময় অবশ্যই একটা সর্বজন গ্রহণযোগ্য কারো কাছে, কিছু মানুষের কাছে ক্ষমতা থাকা দরকার, যারা এই বিষয়গুলোকে একটা মিনিমাইজ করে একটা পর্যায়ে আনবে। যখন একটা দেশের মানুষ বাংলাদেশি হিসেবে পরিচয় দিবে, তার যে কোনো জায়গায় তাকে বিএনপি হিসেবে, আওয়ামী লীগ হিসেবে, জাতীয় পার্টি হিসেবে যতটা পরিচয় দিতে গর্ববোধ করবে, তার চাইতে বেশি পরিচয় দিতে গর্ববোধ করবে সে একজন বাংলাদেশি, এবং সবাই একসাথে এক টেবিলে বসবে, এক টেবিলে গল্প করবে জাতীয় সিদ্ধান্তে। সেখানে আমরা যেতে চাই আপনার কথা ধরেই, যে একসাথে যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা আপনি বলছেন। আহনাফ সাইদ, আপনার কাছে যেতে চাই যে অসাম্প্রদায়িক বাংলাদেশে যেটি, কিন্তু আমরা এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার কিংবা 5 তারিখের পরে এই গঠনের যে মাঝখানে যে সময়গুলো, 2-3 দিন আমরা যেটি দেখেছি নানা জায়গায় হামলা হয়েছে এবং এখনও হচ্ছে, এবং সেই সাথে আমরা যেটি দেখেছি যে ব্যক্তিগত আক্রমণ কিংবা রাষ্ট্রীয় সম্পদে ভাঙচুরের বিষয়গুলো কিন্তু অনেক জায়গায় এখনও কিছু কিছু চলমান রয়েছে। সেক্ষেত্রে আপনারা কি বলবেন, এটি কি আসলে ছাত্রদের দ্বারা সম্ভব কিনা, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তাদের দ্বারা সম্ভব কিনা, কিংবা কারা করছে, আপনাদের নির্দেশনা কি থাকবে? না, এটা তো কোনোভাবেই ছাত্রদের দ্বারা সম্ভব হতেই পারে না, কারণ এত শত শত ছাত্র রক্ত দিল, তারা নিশ্চয়ই একটা অরাজক বাংলাদেশ তৈরির জন্য রক্ত দেয়নি, তারা একটি সুন্দর সভ্য বাংলাদেশ তৈরির জন্যই তারা রক্ত দিয়েছে। তো এখন আপনারা অবশ্যই বুঝবেন, এখানে পরাজিত শক্তিরা আমাদের এই গৌরবান্বিত বিপ্লবকে, এই বিজয়কে তারা কলঙ্কিত করতে চায়। ছাত্র সমাজের জনতার যে রায়, জনতার যে যুদ্ধ, জনতার যে বিপ্লব, সেটা নস্যাৎ করার জন্য, আন্দোলনের ফলাফল বেহাত করার জন্যই তারা আজকে এরকম নাশকতা, সহিংসতা, অরাজক পরিবেশ সৃষ্টি করেছে। আমরা বারবার বলছি যে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আপনার প্রয়োজনে ঐক্যবদ্ধ হন। আপনারা সাধারণ মানুষ, ছাত্ররা, ছাত্রদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন, হয়ে এই সমস্ত দুষ্কৃতিকারীদের আপনারা ঠেকিয়ে দিবেন। আপনারা মানুষের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ এবং সকল ধরনের ধর্মীয় উপাসনালয়, আমরা বলেছি আপনারা নিজেরা বুক পেতে হলেও, জীবনের বিনিময়ে হলেও এগুলো রক্ষা করতে হবে। অন্যথায় আমাদের এত যে সংগ্রাম, এর আসলে কোনো মূল্য থাকবে না। এবং আমরা এটাও জানাতে চাই যে এখানে আমাদের উল্লেখযোগ্য পরিমাণ ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে সেই সরকারে। তো সরকার গঠনের পর দেশের যে যে দায়িত্ব, সেটা আপনার এটা হচ্ছে ফর্মালি আমাদের হাতে আসবে। তো তখন আমরা রাষ্ট্রীয় বাহিনীদের দিয়ে বা প্রশাসনকে দিয়ে আমরা এই ব্যাপারগুলো শক্তভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। এই মুহূর্তে কিন্তু ওভাবে আসলে কাগজে কলমে আমাদের হাতে নিয়ন্ত্রণ নেই। তারপরও আজকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে নেমে ট্রাফিক কন্ট্রোল করছে, এটা নিয়ে কারো অভিযোগ নেই। বলছে যে বাংলাদেশে যে ট্রাফিক পুলিশ ছিল, এই যে রাস্তায় আটকে আটকে চাঁদাবাজি, হ্যাঁ, লাইসেন্স থাকলেও হচ্ছে যে মামলা দিয়ে দেওয়া, এগুলো হচ্ছে না। বরং হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে মেনটেনেন্স, সেটা এখানকার স্টুডেন্টরা করছে। তো মানুষ সন্তুষ্ট, এবং এলাকায় এলাকায় হচ্ছে যে বিভিন্ন উপাসনালয় পাহারা দিচ্ছে, এক ধর্মের লোক আরেক ধর্মের উপাসনালয় পাহারা দিচ্ছে। তো এখানে যে পজিটিভ দিকগুলো আছে, সেগুলোর দিকে আমাদের আলোকপাত করা উচিত, এবং এখানে প্রচেষ্টা চলছে। এখন দেখেন, এই যে সন্ত্রাসীরা কিন্তু সবাই পালাতে পারে নাই। সন্ত্রাসীদের গড মাদার পালিয়ে গেছে, কিন্তু সন্ত্রাসীরা কিন্তু রয়ে গেছে। তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার, এই জনগণের সরকার যখন আসবে, তাদেরকে আইনের আওতায় এনে তাদের প্রাপ্য শাস্তি বুঝিয়ে দেওয়া হবে, এবং এখানে দৃষ্টান্ত স্থাপন করা হবে যে এখানে দেশে অশান্তি সৃষ্টি করলে এর পরিণাম কি হয়, এটার একটা উচিত জবাব দেওয়া হবে।
আপনার কাছে আমরা আবার আসবো, একটু হাফসা আপনার কাছে যেতে চাই। আমরা যেটি দেখেছি আন্দোলনের সময় এবার সমন্বয়করা তো ছিলেনই, নারী সমন্বয়ক ছিল, এবং সেই সাথে আমরা আন্দোলনকারীদের ব্যাপক একটি অংশ দেখেছি যারা নারী শিক্ষার্থী রয়েছেন, ছাত্রীরা রয়েছেন, এবং আমরা যেটি দেখেছি তারা মিছিলের একেবারে সামনেও ছিলেন। তো সেক্ষেত্রে শুরুর দিক থেকে, একেবারে প্রথম দিক থেকে আমি যেটি দেখেছি, যত সময় গিয়েছে তত শিক্ষার্থীর পরিমাণ যেমন বেড়েছে, তেমনি নারী শিক্ষার্থীর হার বেড়েছে। সেক্ষেত্রে সংগঠিত আসলে নারীরা কিভাবে হয়েছে এবং আপনি সমন্বয়ক হিসেবে কি করেছেন বা কি দেখেছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের আন্দোলনটা মূলত শুরু হয় আমাদের ঈদের ছুটির পর 1 জুলাই, যখন আমাদের ক্যাম্পাসটা খুলে। সেই দিন থেকে আমার মনে পড়ে যে সেই সময় হচ্ছে আমাদের ছাত্রী সংখ্যা ছিল 3-4 জনের মতো যারা ওখানে উপস্থিত ছিল। আমাদের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে যেই মিছিলটা আমরা করি সেখানে নারীদের অবস্থা ছিল খুবই নগণ্য। সেই জায়গা থেকে আমি বাংলাদেশ কুইত মৈত্রী হলের একজন শিক্ষার্থী। তো আমার হলের আমি কাউকে সেই প্রথম দিন আমি সেখানে দেখতে পাইনি। আর অনেকেই ছুটির পরপর হলে ফিরেও নি। অনেকে যারা সচেতন ছিল প্রথম থেকেই তারা হয়তো ফিরেনি। এর পরপর আমি হচ্ছে একজন সহ সমন্বয়ক হিসাবে আমি আপুদের কাছে কাছে গিয়েছি। প্রত্যেকটা আপুর রুমে রুমে গিয়ে লিফলেট বিতরণ থেকে শুরু করে তাদেরকে বুঝিয়েছি ব্যাপারটা যে আমাদের যৌক্তিক দাবির পেছনে কথা বলতে হবে। ওই দাবি আদায়ের জন্য আমরা যদি আমাদের ভয়েসটা রেইজ না করি তাহলে আমাদের দাবি আদায় হবে না। যেভাবে হচ্ছে আমাদেরকে সব দিক থেকে চাপ দিয়ে মানে আমাদের হচ্ছে বাক রুদ্ধ করার মতো যে অবস্থা তৈরি হয়েছিল, যেখানে কিনা আমরা হচ্ছে কোনো একটা কথা আমাদের মধ্যেই চাপা পড়ে যেত, আমরা সেটা উচ্চারণ করার সাহস পেতাম না, আমরা বলতে পারতাম না। সেই জায়গা থেকে যখন কিনা এরকম একটা আন্দোলনের কথা যখন চলে আসে তখন সবার মধ্যে একটা ভীতি থাকে যে আমি সেখানে যাব, সেখানে কি হবে না হবে, সামনের দিনগুলোতে কি হবে, এই ব্যাপারে কথা বলা। তো ওই জায়গা থেকে হচ্ছে আপুদেরকে গিয়ে বলা। দেন আমি দেখতে পেয়েছি যে আমি প্রথম দিন এই আমার হলের 5তলা পাশে দুইটা বিল্ডিংয়ে আমি প্রত্যেকের রুমে রুমে আপুদের কাছে যখন গিয়েছি, এর পরের দিন অনেক আপুর সমাগম সেখানে ছিল। আস্তে আস্তে এইভাবে বাড়ার পর আমার সিনিয়ররা যারা আসলো বাসা থেকে, তারপর আমরা সবাই মিলে এই আন্দোলনটাকে আলহামদুলিল্লাহ সফল করতে পেরেছি। একদম। এখন যেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালে যে সরকারের কথা বলা হয়েছে, সেখানে একজন নারী হিসাবে আপনার চাওয়াটা আসলে কি থাকবে? কেমন সরকার আপনি চান, যেখানে নারীদের অধিকার কেমন থাকবে বা কোনো সংস্কারের প্রয়োজন মনে করছেন কিনা? আচ্ছা, আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে এই ন্যাক্কারজনক যে একটা 15ই জুলাইয়ের যে একটা ঘটনা আমরা দেখেছি, যে সেখানে ক্ষমতাসীন দল তাদের মদদে ক্যাম্পাসে হচ্ছে টুকাইদেরকে ঢুকানো হয়েছে। সেখানে আমাদের প্রশাসনিক ব্যবস্থা খুবই মানে কি বলবো ভঙ্গুর ছিল বলেই হচ্ছে তারা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এভাবে ঢুকে এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের তাদের উপরে এভাবে আক্রমণ করেছে, তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে সবার সামনে। এই টুকাইরা যারা কিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে কথা বলারও আমি বলবো যে কথা বলতে গেলেও তাদেরকে বেগ পেতে হবে, সেই জায়গায় তারা তাদের গায়ে হাত দেওয়ার যে সাহসটা পেয়েছে। তো এটা হয়েছে কোথা থেকে? এটা হয়েছে আমাদের প্রশাসনিক দুর্বলতা থেকে। আমাদের বিশ্ববিদ্যালয় যেখানে স্বায়ত্তশাসিত হওয়ার কথা, যেখানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম আমাদের নিরাপত্তার ব্যাপারে সোচ্চার হওয়ার কথা, আমাদের ভিসি যেখানে খুব বেশি মানে অনড় অবস্থানে থাকার কথা ছিল, সেখানে আমরা সেটা পাইনি ওই টাইমটাতে। সেই ব্যাপারটা খুবই দুঃখজনক ছিল। তো আমি একজন নারী শিক্ষার্থী হিসাবে আমি সামনে এরকম একটা ক্যাম্পাস চাই যেখানে আমরা আমাদের অধিকারের কথা বলতে পারবো, যৌক্তিক দাবির কথা সেখানে বলতে পারবো, সেখানে আমরা একটা নিরাপত্তা পাবো, সেখানে আমাদের প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার মানে জন্য যতদূর যাওয়া সেটা যেতে পারবে। সেখানে তাদের যে লেজুর ভিত্তিক যে একটা চাটুকারিতা, পা চাটার যে একটা ব্যাপার থাকে, রাজনৈতিক বিভিন্ন ইস্যু যেখানে থাকে, সেই ব্যাপারগুলোকে মানে উপেক্ষা করে আমাদের শিক্ষকরা তাদের মেরুদণ্ড সোজা রেখে আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে, সেরকম একটা ক্যাম্পাসের স্বপ্ন আমরা দেখি। আপনার কাছে আমরা আবার যাব, মাসুদ আপনার কাছে আবার যেতে চাই। সেটি হচ্ছে যে একটি
শিক্ষার্থীদের যে ক্যাম্পাস, স্বপ্নের ক্যাম্পাস, সেটি হচ্ছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে পারে, জাহাঙ্গীরনগর ছাড়াও একেবারে আমরা যদি দেখি যেমন আবু সাইদ যেখানে তার অধিকার নিয়ে সোচ্চার হয়েছে, একেবারে আমরা যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পাবলিক, প্রাইভেট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব কলেজগুলো রয়েছে সেখানেও এই যে হলগুলো, হল দখল, হল বাণিজ্যের যে একটা বিষয় থাকে, সেটি কি এই নতুন বাংলাদেশে আপনি কীরকম দেখতে চান হলগুলোকে? আমি বলবো হচ্ছে আপনার যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগ নামক একটা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করা দল এবং হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীকে চোখ রাঙানি উপেক্ষা করে ক্ষমতায় থাকা অবস্থায় তাদের মাদার সংগঠন বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে প্রতিরোধ করে হল থেকে বের করে দিয়েছে, এরপরে বাংলাদেশে ওই অপরাজনীতির, হল দখলের রাজনীতির অবসান ঘটেছে আমি মনে করি। এরপরে সামনের দিকে এই দেশের ছাত্র সমাজ আর এদেরকে অ্যাকসেপ্ট করবে না। আমি আজকেই বলেছি, আজকে একটা ঘোষণায় বলেছি, বাংলাদেশের যে কোনো ক্যাম্পাসে, সেটা কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, যে কোনো ক্যাম্পাসের হলে কোনো বহিরাগত বা অছাত্রকে যে বা যারা জায়গা দেওয়ার চেষ্টা করবে তাদেরকে প্রতিরোধ করা হবে। সো এই যে মানে হচ্ছে অছাত্র দিয়ে রাজনৈতিক প্রভাব বাড়ানোর জন্যে বারবার শিক্ষার্থীদেরকে বঞ্চিত করে এক ধরনের জিম্মি করে বাংলাদেশে যে ছাত্র রাজনীতি চলে এসেছিল সেটা কবর রচনা করা হয়েছে এবং এই কবর রচিতই থাকবে। আমরা সেই ধরনের বিভিন্ন নীতিমালা গ্রহণ করব। প্রথমত আমরা অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের প্রতিটা কলেজ, বিশ্ববিদ্যালয় আমরা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন চাইব এবং হচ্ছে এটা আদায় করে নিব। ছাত্র সংসদ যেহেতু আমাদের গভর্নমেন্টে আমাদের ছাত্র প্রতিনিধিরা থাকবে, তারা এই বিষয়গুলো আদায় করেই দিবে, আমাদের সাথেও পরামর্শ করবে এবং হচ্ছে এই ছাত্র সংসদ, বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদের মাধ্যমে। সেখানে কোনো শিক্ষককে কোনো দল, তার কোনো নেতা তার দল ক্ষমতায় থাকার কারণে গিয়ে হুমকি দিতে পারবে না, সে কোনো শিক্ষার্থীকে হুমকি দিতে পারবে না। সেখানে ছাত্রদের প্রতিনিধিরা, ছাত্ররা নিজেরাই নির্বাচন করবে এবং তার মাধ্যমে এই যে সন্ত্রাসী হল দখল বাণিজ্য যেইভাবে চলে আসছিল এটার কবর রচিত হবে এবং এটার একটা স্থায়ী সমাধান হবে। স্থায়ী সমাধান যদি না হয়, আবার যদি কেউ ক্ষমতায় এসে যদি একই ধরনের অপরাজনীতি চালুর চেষ্টা করে, এই 2024-এ যেভাবে ছাত্র জনতা দেখে দিয়েছে, আমি মাসুদ হয়তো আরও 4 বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকবো। আমি মাত্র এখন ফাইনাল 3rd ইয়ারে। সো হচ্ছে আমি আগামী 4 বছরে আরও 4 বার লড়াই করতে প্রস্তুত আছি। বাংলাদেশে এটা আর হবে না এবং হচ্ছে এটা আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ একদম স্কুল লেভেল থেকে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত সকল ঐক্যমত। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা শুরু হয়েছে কোটা সংস্কার দিয়ে এবং কোটার একটা সংস্কারও হয়েছে আমরা যেটি দেখেছি, যদিও সেটির ক্ষেত্রে আপনাদের আরও কিছু চাওয়া আছে। এবং আমি যদি আপনার কাছে যেতে চাই সেক্ষেত্রে এই যে এখানে একটু অ্যাড করি, একদম আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছি। প্রাথমিক আন্দোলন ছিল কোটা সংস্কারের জন্য, কিন্তু আমাদের যে ছাত্র আন্দোলনের যে সমন্বয় কেন্দ্র করেছি আমরা নাম দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের তখনই নীতিগত সিদ্ধান্ত ছিল এই যে ছাত্রদের কেন্দ্রিক যত বৈষম্য চলে আসছিল, আমরা ছাত্রদের মধ্যে যে বৈষম্য চলে আসছে শুধু কোটা না, সকল ধরনের বৈষম্য এই দেশ থেকে দূর করব এবং ধীরে ধীরে আমরা এই প্রক্রিয়ায় যাব। কিন্তু এত দ্রুত করতে পারবো আমরা সেটা ভাবি নেই, কিন্তু আমরা সেটা কিছুটা হলেও সফল হয়েছে। সামনের দিকে এই সফলতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে এখন প্রতিটা জায়গায় ছড়িয়ে গেছে। তারা বাংলাদেশে একটা চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসাবে থাকবে, যে কেউ বৈষম্য করার চেষ্টা যেখানে করবে সেখানেই প্রতিরোধ করবে। এটার নতুন বাংলাদেশের অভ্যুত্থান ঘটেছে, এই নতুন বাংলাদেশে ছাত্ররা ধরে রাখবে। একদম। আমরা চাকরির কথা বলা হচ্ছিল, কোটা সংস্কার এবং অন্যান্য বৈষম্যগুলো, তার আগে শিক্ষার্থীর একেবারে প্রাইমারি লেভেল থেকে যদি শুরু করা হয়, প্রাথমিক মাধ্যমিক পেরিয়ে তারপরে বিশ্ববিদ্যালয় কলেজ হয়ে, তো এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় কি আসলে কোনো পরিবর্তন আপনারা আশা করছেন কিনা, বা নতুন সরকার থেকে কি আশা করছেন, আপনারা কি চাইছেন? বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাটা গত ফ্যাসিস্ট রেজিম যেভাবে ধ্বংস করেছে, মানে বাংলাদেশে এদের আসার আগ পর্যন্ত যতটুকু এগিয়েছিল, মানে তারা অন্তত আরও 20-30 বছর পিছিয়ে দিয়েছে জাতিকে। দেখুন, যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করছিলাম তখনও কিন্তু বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায়, নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কিছু রিপোর্ট দেখলাম, কারা কারা করেছে তা দেখলাম। তো এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এই যে নিয়োগ বাণিজ্য, এটা কীভাবে হচ্ছে? আমরা দেখলাম যে পিয়ন, ড্রাইভার লেভেলের লোকজনকে ধরলো, কিন্তু উপরতলার লোকজনের কোনো পাত্তা নেই।
অথচ উপরতলার লোকজনের কনসার্ন ছাড়া নিচ পর্যন্ত আসতে পারে না। এখানে টপ টু বটম করাপ্টেড ছিল। মানে শিক্ষা একটা জাতির মেরুদণ্ড যদি আপনি ভেঙে দিতে পারেন, আপনি এই জাতিকে গোলামের মতো খাটাতে পারবেন। এবং তারা সেটাই করেছিল, এখানে শোষণ করতে পারার জন্য, এখানে নির্যাতন করতে পারার জন্য, একটা নৈরাজ্য চালানোর জন্য শেখ হাসিনা এ দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস করে দিয়েছিল। এবং দেখেন এই যে পুলিশরা এই যে গুলি চালালো, যে বাচ্চাটা হচ্ছে যে কি বলে বারান্দার পাশে দাঁড়িয়েছিল, কিংবা যে বাচ্চাটা ছাদে খেলতে গেল, হেলিকপ্টার থেকে স্নাইপিং করে যে বাচ্চাগুলোকে মেরে ফেলা হলো, এই যে মিনিমাম কোনো সেন্স যে কাজ করে না। এই যে লোকগুলা তো মানে বাংলাদেশের এইগুলো তো মানে টপ অফিসিয়াল জায়গা, তো কিভাবে আসছে? এই যে প্রশ্ন ফাঁস অবৈধ নিয়োগের মাধ্যমে, তাদের যদি মানে ন্যূনতম মানবিক বোধ থাকতো তাহলে এই কাজগুলো করতে পারতো না। মানে মেন্টালিটি টেস্ট এখানে হয় না ঠিকভাবে। আর এখানে আপনি যখন হচ্ছে নিয়োগ বাণিজ্য করে আসছেন, টাকা দিয়ে ঘুষ দিয়ে যখন আপনি ঢুকছেন, তখন তো আপনি মানে এমনিতেই ধরা, আপনার অপকর্ম জানে, আপনি যে কোনো সময় এক্সপোজ হতে পারেন। তো আপনি ওই যারা আপনাকে এখানে ঢুকিয়েছে অবৈধভাবে, আপনি তাদেরকে রক্ষা করার জন্য আপনার কোনো বিবেকবোধ কাজ করবে না। ছোট বাচ্চাকেও, বাচ্চার প্রাণ কেড়ে নিতে হচ্ছে কোনো কিছু মাথা কাজ করবে না। এটা হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা, নিয়োগে দুর্নীতি, এগুলোরই ফলাফল। এজন্য আমাদেরকে একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে একদম উচ্চশিক্ষা পর্যন্ত পুরোটা সংস্কার করতে হবে টপ টু বটম। আর একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের শহরের স্কুল কলেজগুলোতে বা ইউনিভার্সিটিগুলোতে শিক্ষার্থীরা যে পরিমাণ সুবিধা পায়, ফ্যাসিলিটি পায়, এটা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে পায় না। তো এই জন্য আমাদেরকে মানে বাংলাদেশের সব জায়গায়, শহর থেকে গ্রাম, সব জায়গায় শিক্ষার্থীরা যেন সমান সুযোগ সুবিধা পায়, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। একদম বাংলাদেশ বিশ্বের একটি উদাহরণ হোক, এবং ইতিমধ্যে যে আন্দোলন দিয়ে যেই অর্জন হয়েছে সেটি ইতিমধ্যেও একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সাথে এখন টেলিভিশনের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই নিচতলা থেকে উপরতলা পর্যন্ত প্রতি ক্ষেত্রে, প্রতি মানুষের মধ্যে এবং সর্বস্তরের জনগণের মধ্যে যে বৈষম্য ছিল, আছে, সেগুলোর সংস্কারের কথাই ফুটে উঠেছে তরুণ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুখে। এবং নতুন বাংলাদেশে, নতুন সরকারে তাদের আশাই এটাই যে এই যত ধরনের বৈষম্য রয়েছে সেগুলো নিরসন হবে এবং অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়ে উঠবে। এই পর্যন্তই আজকের আয়োজন।